আজকে তোমাদের আলোচনার বিষয় অ্যাটমিক স্ট্রাকচারের পরবর্তী অংশ, যে অংশে অ্যাটমিক স্ট্রাকচারের অ্যাপ্লিকেশন ছাড়া এখন তোমাদের কিছু বাকি নেই সেরকমভাবে। তো এইটুকু অংশ করতে পারলে আমরা অ্যাপ্লিকেশনগুলোও ভালোভাবে করতে পারবো, যেগুলো আমি তোমাদের পিডিএফ এর মাধ্যমে দেব। তো প্রথম আজকের আমাদের আলোচনার বিষয় স্টেবিলিটি অফ হাফ ফিল্ড অ্যান্ড ফুল ফিল্ড কনফিগারেশন। দ্বিতীয় হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন অফ আয়ন। আমরা যে ইলেকট্রনিক কনফিগারেশন শিখেছি বা করেছি সেটা হচ্ছে নিউট্রাল অ্যাটম ছিল। এবার সেই নিউট্রাল অ্যাটমের কনফিগারেশনের মাধ্যমে আমরা একটা আয়ন মানে ক্যাটায়ন বা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করব সেটা শিখব। তারপরে প্যারাম্যাগনেটিজম এবং ডায়াম্যাগনেটিজম, কিভাবে একটা অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশনের মাধ্যমে আমরা একটা অ্যাটম বা একটা এলিমেন্টস বা একটা মৌলকে কি চৌম্বক ধর্ম আছে সেটা আমরা আলোচনা করব। তারপরে আছে ডি ব্রগলি প্রিন্সিপাল, এটা হবে ডি ব্রগলি ডুয়াল প্রিন্সিপাল, অর্থাৎ ডি ব্রগলির দ্বৈত নীতি, হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ক্যালকুলেশন অফ টোটাল নাম্বার অফ ইলেকট্রন, কিভাবে একটা সেল, যেমন ধরো 1 নম্বর কক্ষ বা 2 নম্বর কক্ষ বা 3 নম্বর কক্ষে মোট কতগুলো ইলেকট্রন থাকতে পারে তা পাউলির অপবর্জন নীতির সাহায্যে বা পাউলিং এক্সক্লুশন প্রিন্সিপালের মাধ্যমে আমরা ব্যাখ্যা করব। তাছাড়াও কিছু কিছু তথ্য আছে যে তথ্যগুলো এখানে লেখা নেই, যেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। ভালোভাবে ক্লাসটা দেখবে, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে। তো শুরু হোক আমাদের ক্লাসের অংশ। দেখবে আমরা ক্রোমিয়াম 24 এর ইলেকট্রন বিন্যাস লাস্ট দিন করেছিলাম, বা যারা করনি সকলকেই আমি ভার দিয়েছিলাম, তোমরা বাড়িতে করেছো। ক্রোমিয়ামের যে কনফিগারেশন আমরা পেয়েছি সেখান থেকেই আমরা হাফ ফিল্ড ফুল ফিল্ড কনফিগারেশনের স্টেবিলিটিটা ব্যাখ্যা করতে পারি। অনেকে যারা ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস করে আমাকে দেখিয়েছিলে প্রথমে, তো আমি বলেছিলাম এটা ভুল আছে এবং পরের দিন সেই ভুলটাকে নিয়ে ক্লাস শুরু হবে। সেই ভুলটা আমরা কি করেছিলাম সেটা একবার দেখি। সেটা দেখো, আমরা ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস করেছিলাম 1s2 মানে দুটো ইলেকট্রন, 2s2, 2p6, এখানে দুটো করে ইলেকট্রন থাকবে, আমরা জানি এগুলো, 3s2, 3p6, 3pর পরে কি হচ্ছে 4s, আমি নিচে লিখছি 4s2 আর 3d4 হচ্ছে। এই হচ্ছে কনফিগারেশন, এবং তোমরা অনেকে এই কনফিগারেশনটা করেওছো। করার পর আমি বলেছিলাম এই কনফিগারেশনটা ভুল হবে। কেন ভুল হচ্ছে? এই ভুল থেকেই আমরা শিখবো যে হাফ ফিল্ড ফুল ফিল্ড কনফিগারেশনের ব্যাখ্যাটা কি। অর্ধপূর্ণ এবং সম্পূর্ণ ভর্তি কক্ষকগুলি অধিক স্থায়ী হয় আংশিক পূর্ণ কক্ষকের তুলনায়। আমি আরেকবার বলছি, অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি কক্ষক সম্পন্ন মৌলগুলির স্টেবিলিটি বা স্থায়িত্ব আংশিক পূর্ণ কক্ষক অপেক্ষা অধিক স্থায়িত্ব লাভ করে। তার মানে বহিস্তম কক্ষকটি যেটি আছে এখানে, যেমন এখানে সব থেকে শেষে কোনটা ফিল আপ হচ্ছে 3D, এই 3D যদি হাফ ফিল্ড থাকে, হাফ ফিল্ড মানে অর্ধপূর্ণ মানে একটা করে ইলেকট্রন, একটা করে ইলেকট্রন মানে এখানে দেখো 5টা কক্ষক আছে, মোট 5টা কক্ষক। এই 5টা কক্ষকেই যদি একটা করে থাকে 5টা ইলেকট্রন, তাহলে তাকে বলা হয় অর্ধপূর্ণ। আর যদি এই 5টা কক্ষকেই, আমরা জানি প্রত্যেকটা কক্ষকে সর্বাধিক 2টি করে ইলেকট্রন থাকতে পারে, মানে এখানে যদি 2টি করে ইলেকট্রন থাকতো তাহলে মোট ইলেকট্রন থাকতো 10টা, তাহলে তাকে বলা হয় ফুল ফিল্ড। তাহলে এমন যদি কোনো কনফিগারেশন তৈরি করা যায় যে কনফিগারেশনে বহিস্তম কক্ষকটি মানে যেটা ইলেকট্রন সর্বশেষ পূর্ণ হয়েছে, সেখানে যদি ইলেকট্রন অর্ধপূর্ণ থাকে বা সম্পূর্ণ ভর্তি থাকে, তাহলে সেটা অনেক বেশি স্টেবল হয় আংশিক পূর্ণ অপেক্ষা। আংশিক পূর্ণ মানে এই ডি অরবিটালেই 5টা বা 10টা ব্যতীত যে কোনো সংখ্যা, মানে যেমন 4টে ইলেকট্রন আছে এখানে, 5টাও নেই 10টাও নেই, তার মানে সেটা আংশিক পূর্ণ। অথবা দেখা গেল 6টা আছে বা 8টা আছে বা 9টা আছে, এগুলোকে বলা হয় আংশিক পূর্ণ। অর্ধপূর্ণ বা সম্পূর্ণ ভর্তি ব্যতীত যে সমস্ত কক্ষকগুলি ইলেকট্রন বিন্যাস থাকে। বুঝতে না পারলে আমাকে অবশ্যই জানাবে, খুব সহজ একটা ব্যাপার। এমত অবস্থায় এরা সবসময় চাইবে তার আউটার সেলটা সম্পূর্ণ ভর্তি থাকুক বা অর্ধপূর্ণ ভর্তি থাকুক, যদি হতে পারে তাহলে তাদের স্টেবিলিটিটা বাড়াতে পারবে।
তো এইরকম কনফিগারেশনে যখন 4s আর 3Dর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল অনলি। কেন? কারণ 4s এবং 3D পরীক্ষালব্ধ রাশিতে দেখা গেছে 4s এবং 3Dর এনার্জির পার্থক্য আছে। আমরা আউটবাউ নীতি থেকে জানি যে 4s এর শক্তি কম, 3Dর শক্তি বেশি, তার জন্য 4s এ আগে ফিল আপ হয়, তারপর 3Dতে ফিল আপ হয়। কিন্তু এক্ষেত্রে 4s এ ফিল আপ হয়েছে, 3Dতে ফিল আপ হয়েছে এবং শক্তির মাত্রার পার্থক্য আছে, কিন্তু সেই পার্থক্যটা অতি নগণ্য পার্থক্য। মানে 4s এবং 3Dর মধ্যে শক্তির পার্থক্য খুব কম। আর এই খুব কম হওয়ার জন্য 4s থেকে 3Dতে, এই 4s থেকে একটা ইলেকট্রন 3Dতে জাম্প করে। কেন জাম্প করছে? জাম্প করার স্বার্থটা কি? জাম্প করার স্বার্থ 4s থেকে যদি একটা ইলেকট্রন 3Dতে জাম্প করে যায়, তাহলে 3Dর কনফিগারেশন কি হয়ে যাবে? 4s এর এই ইলেকট্রনটা থাকবে না, সেই ইলেকট্রনটা এইখানে চলে আসবে। তাহলে এখানে যদি চলে আসে তাহলে দেখো ডিটা হাফ ফিল্ড হয়ে গেছে, 5টা হয়ে গেছে। এবং ক্রোমিয়াম তার নিজস্ব ইলেকট্রনিক কনফিগারেশনের মাধ্যমে নিজস্ব স্টেবিলিটি বা স্থায়িত্বটাকে বৃদ্ধি করতে পেরেছে। এটা শুধুমাত্র কাদের জন্য অ্যাপ্লিকেবল? অনলি ফর এস টু ডি। এস থেকে ডিএই এই ট্রানজিশনটা হওয়া সম্ভব, অন্য কিছুতে হওয়া সম্ভব নয়। কারণ সেখানে এনার্জির পার্থক্য অনেক বেশি হয়। উইদাউট এনি এক্সটার্নাল এনার্জি, আমরা যদি কোনো বাহ্যিক শক্তি না দিই তাহলে সেই সমস্ত মৌলের ক্ষেত্রে ট্রানজিশন হয় না। কিন্তু এখানেও কিন্তু আমি বাহ্যিক শক্তি দিইনি, কিন্তু এদের মধ্যে শক্তির পার্থক্য এতই নগণ্য যে তাদের স্থায়িত্ব বৃদ্ধি করার স্বার্থে নিজেরাই এই ট্রানজিশনটা করতে পারে কোনো বাহ্যিক শক্তির সাহায্য ছাড়াই, শুধুমাত্র স্থায়িত্ব বৃদ্ধির জন্য। যেমন তোমরা যদি এই অ্যাপ্লিকেশনটাই আমরা ক্লোরিন বা কোনো হ্যালোজেন মৌলের ক্ষেত্রে করি, ধরো ফ্লুরিন হচ্ছে 9, এর কনফিগারেশন কি হবে? 1s2 2s2 2p5 2p5 এই কনফিগারেশন। এবার যদি তুমি এই 4s আর 3D কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু কনসেপ্টটা ভুল হবে। দেখো অ্যাপ্লাই করার মতো জায়গা আছে, কিন্তু 2pতে মোট ইলেকট্রন থাকতে পারে, 2pতে মোট ইলেকট্রন থাকতে পারে কটা? 6টা। তার মানে ফুলফিল্ড হতো। আছে কটা? 5টা। তাহলে যদি 2s থেকে একটা ইলেকট্রন এখানে জাম্প করে যায় তাহলেই তো 2p6 হয়ে যায়। তাহলে তো ফ্লোরিন তার স্থায়িত্বটাকে বাড়াতে পারে। মানে এই যেমন 4s থেকে 3Dতে গেছে, তেমনই এখান থেকেও তো এখানে যেতে পারতো, কিন্তু এটা যাওয়া সম্ভব নয়। কেন যাওয়া সম্ভব নয়? এই 4s আর 3Dর মধ্যে যে এনার্জির পার্থক্য আর এই 2s আর 2pর মধ্যে যে এনার্জির পার্থক্য সেটা অনেকটাই। অর্থাৎ 2s এবং 2pর মধ্যে শক্তির পার্থক্য অনেক হওয়ার জন্য এরা নিজে থেকে এই ট্রানজিশনটা অর্থাৎ এই স্থানান্তরটা করতে পারে না। তার জন্য এই ইলেকট্রন বিন্যাস 2s2 2p5 পর্যন্তই থাকবে। তো এস আর ডি এর ক্ষেত্রে 4s 3D, অথবা পরে যদি আমি আরো যাই তাহলে 5s 4D, 6s 5D, এইভাবে যদি যাই তাহলে এস এবং ডি এর মধ্যে যদি এই শর্তটা আসে যে একটা ইলেকট্রন গেলেই হাফ ফিল্ড বা ফুল ফিল্ড হবে, তাহলে সেটা সম্ভব। অন্য অরবিটালের ক্ষেত্রে বা অন্য কেসের ক্ষেত্রে এটা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে এনার্জির পার্থক্য এস এবং ডি অপেক্ষা অনেক বেশি হয়, যেটা এক্সটার্নাল কোনো এনার্জি অ্যাবজর্ব করা ছাড়া তারা এই ট্রানজিশনটা করতে পারে না। তার জন্য এটা কার জন্য অ্যাপ্লিকেবল? ক্রোমিয়ামের জন্য। একইভাবে এটা অ্যাপ্লিকেবল হবে কপারের জন্য। কপারের আমরা জানি কপারের কনফিগারেশন হচ্ছে মানে সিইউ, অ্যাটমিক নাম্বার হচ্ছে 29। তাহলে এই পর্যন্ত এলো 4s, মানে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি কপারের 29টা ইলেকট্রন, তাহলে সেটা কি হবে? 4s2 আর 3d9 হবে। তাহলে 3d9, 4s থেকে একটা ইলেকট্রন গেলেই সেটা 3d10 হয়ে যায় ফুলফিল। তো কপারের ক্ষেত্রেও এই স্থানান্তরটা সম্ভব এস আর ডি অপেক্ষা, অর্থাৎ সেটা তখন এটা ফুলফিল্ড হয়ে যাবে। আর ফুলফিল্ড হয়ে গেলে কি হবে? স্টেবিলিটি বেড়ে যাবে। তাহলে কপারের ক্ষেত্রেও কি কনফিগারেশন হবে? 4s1 3d10, এস আর ডি থাকার জন্য। অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। বা ডিতে যদি দুটো ইলেকট্রন কম থাকে হাফ ফিল্ড বা ফুলফিল্ড হওয়ার জন্য, তখন কিন্তু তোমরা 4s থেকে দুটো ইলেকট্রনকে জাম্প করাতে পারো না, কারণ 4s থেকে একটা ইলেকট্রন জাম্প করার মতো শক্তি তারা সঞ্চিত করতে পারে, কিন্তু একাধিক ইলেকট্রনকে স্থানান্তরিত করে স্টেবিলিটি ইনক্রিজ করা সম্ভব নয়। তার জন্য এই কনফিগারেশনটা ক্রোমিয়াম এবং কপারের জন্যই অ্যাপ্লিকেবল। অথবা এর পরে অন্যান্য মৌল আছে যেগুলো এস আর ডি এর ক্ষেত্রে এই শর্তটা আসলেই আমরা এই স্থানান্তরটা ঘটাতে পারবো। তাহলে এই গেল আমাদের হাফ ফিল ফুলফিল কনফিগারেশন। তাহলে আমরা কি জানতে পারলাম? যে অর্ধপূর্ণ কক্ষক সম্পন্ন মৌলগুলি বা
সম্পূর্ণ ভর্তি কক্ষ সম্পন্ন মৌলগুলি আংশিক পূর্ণ কক্ষক অপেক্ষা অধিক স্থায়িত্ব অর্জন করে। সেই কনসেপ্টের উপর বিচার করেই ক্রোমিয়াম এবং কপারের এই ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখলাম। এবার আমরা দেখব পরবর্তী। এবার দেখবে যে প্যারাম্যাগনেটিজম এবং ডায়াম্যাগনেটিজম কি বলছে, তোমরা খাতায় লিখেও নিতে পারো, যে কোনো একটি মৌলের বহিস্তম কক্ষে যদি অযুগ্ম ইলেকট্রন উপস্থিত থাকে তাহলে সেই মৌলটি প্যারাম্যাগনেটিক চৌম্বক ধর্ম প্রদর্শন করে। অযুগ্ম ইলেকট্রন যদি উপস্থিত থাকে, মানে একটা একটা করে ইলেকট্রন যদি থাকে, পেয়ার্ড না থাকে, যুগ্ম না থাকে, যদি অযুগ্ম ইলেকট্রন থাকে তাহলে সেটা প্যারাম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে। আর যদি কোনো মৌলের বহিস্তম কক্ষে কোনো বা পুরো মৌলটার ইলেকট্রন বিন্যাসে কোনো অযুগ্ম ইলেকট্রন উপস্থিত না থাকে, সব যুগ্ম অবস্থায় থাকে, তখন তাদের চৌম্বক ধর্মকে বলা হয় ডায়াম্যাগনেটিক চৌম্বক ধর্ম। যেমন আমরা Fe2+ আর Fe3+, এটা এই প্যারাম্যাগনেটিজম এবং ডায়াম্যাগনেটিজমের একটা অ্যাপ্লিকেশন। তোমাকে বলবে Fe2+ এবং Fe3+ এই আয়ন দুটির মধ্যে কোনটা বেশি স্থায়ী। তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা যদি এখনই আমরা বোর্ডে করি তাহলে আমরা দুটো প্রশ্নের উত্তর পাবো। এক, আয়নের ইলেকট্রন বিন্যাস কিভাবে করে, আর দুই, এই দুটোর মধ্যে স্টেবিলিটি কার বেশি সেটা কিভাবে ব্যাখ্যা করা যায়। তাহলে আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস কি করে করব, বলছে আমাকে বলেছে Fe2+ আর Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করে দেখাতে। তাহলে তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যখনই কখনো তোমাদের আয়নের ইলেকট্রন বিন্যাস করতে বলা হবে, সেটা ক্যাটায়ন হোক বা অ্যানায়ন, তার প্রশম অণুটার বা প্রশম পরমাণুটার ইলেকট্রন বিন্যাস আগে করতে হবে। অণু নয়, পরমাণুটার ইলেকট্রন বিন্যাস আগে করতে হবে, প্রশমটার। যেমন আমাকে বলেছে Fe2+ এবং Fe3+ এর কনফিগারেশন, তাহলে আগে আমাকে Fe করতে হবে। Fe26, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d6। আমি শুধুমাত্র এই বাইরের দুটোকে বক্স করে দেখাচ্ছি, ভেতরেগুলো সব ইলেকট্রনের সংখ্যাটাকে পাওয়ারে লিখে দিয়েছি, পাওয়ারেই লেখার নিয়ম। 3d6 1 2 3 4 5 and 6, আর 4s কেমন আছে, এইরকম আছে। এটা গেল Feর কনফিগারেশন, ভালোভাবে বুঝবে Feর কনফিগারেশন। এটা আগে আমি প্রশম পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করলাম, এবার আমাকে বলেছে Fe2+ এর কনফিগারেশন করো। Fe2+ মানে কি, দুটো ইলেকট্রন Fe থেকে বেরিয়ে গেছে। আই রিপিট, দুটো ইলেকট্রন Fe থেকে বেরিয়ে গেছে। তাহলে Feর কনফিগারেশনটা কেমন আছে যদি আমরা এইভাবে করি, 1 নম্বর কক্ষ, 2 নম্বর কক্ষ, 3 নম্বর কক্ষ, 4 নম্বর কক্ষ। দেখো এখানে 4s এ দুটো ইলেকট্রন আছে, মানে 4 নম্বর কক্ষে দুটো ইলেকট্রন আছে। তাহলে যখন তুমি একটা, আর এখানে তো সব ওই ইলেকট্রনগুলো আছেই যে সংখ্যায় আমি এখানে ইলেকট্রন বিন্যাস করেছি, এইরকম একটা কনসেপ্ট আমি ভেবে নিতে পারি যে এটা Feর বাইরের এটা 4 নম্বর কক্ষ, সেখানে দুটো ইলেকট্রন আছে, যেমন এখানে বলা হচ্ছে 4s2, আর 3d6 পরে ইলেকট্রন ফিল আপ হয়েছে, কিন্তু 3 নম্বর কক্ষে সেই ইলেকট্রনগুলো আছে, মানে এই কক্ষটায়। বাইরের কক্ষ কিন্তু 3d নয়, আমাদের আউবাউ নীতি অনুসারে 3d তে আগে পূর্ণ হয়েছে তারপরে 4s, কিন্তু বাইরের কক্ষ কিন্তু কে, 4s 4 নম্বর। তাহলে আমাকে যদি দুটো ইলেকট্রন এই পরমাণুটা থেকে বার করতে হয়, তাহলে তুমি কোনটা বার করবে, নিশ্চয়ই এই দুটো বার করবে, এই দুটোকে ছেড়ে এখান থেকে বার করতে যাবে না। তাহলে বাইরের কক্ষ থেকে সর্বদা ইলেকট্রন নির্গত হয়। তাহলে আমাকে Fe2+ এর যখন কনফিগারেশন করতে দিয়েছে তখন তাহলে আমাকে কি করতে হবে, তখন আমাকে ওই 4s থেকে দুটো ইলেকট্রনকে বার করতে হবে, কারণ Fe2+ মানে দুটো ইলেকট্রন কম, Feর থেকে দুটো ইলেকট্রন কম, সেই দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে, 4s থেকে বেরোবে। তাহলে এখন কনফিগারেশন কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6। 4sটা লিখলাম না, কারণ 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে, 4s আর ইলেকট্রন নেই। আর তাহলে কে পড়ে থাকলো, 3d6। এটাকে আমি জাস্ট কনফিগারেশন আকারে লিখে দিলাম, 1 2 3 4 5 6 এই আছে। এবার তোমাকে বলেছে Fe3+ এর কনফিগারেশন করতে। তাহলে Fe3+ মানে Fe2+ এ মানে দুটো ইলেকট্রন কম, তাহলে Fe2+ থেকে যদি আমি আর একটা ইলেকট্রন বার করি তাহলেই সেটা Fe3+ হয়। যেমন ভাবে আমি Fe থেকে দুটো ইলেকট্রন বার করে এসছে Fe2+, তাহলে Fe2+ থেকে আর একটা ইলেকট্রন বার করলেই হয়ে যাবে Fe3+। তাহলে সেটা কি হবে, 1s2, সেটাও একদম বহিস্তম কক্ষ, তাহলে এখন বহিস্তম কক্ষ কিন্তু 3d6, এখান থেকে একটা ইলেকট্রন বেরোবে, 2s2 2p6 3s2 3p6, এগুলো যা আছে তাই। আর এটা হয়ে যাবে কি 3d5, রাইট, 3d5, কারণ এখান থেকে এখন একটা ইলেকট্রন বেরোলো।
তাহলে সেখানে ইলেকট্রন কেমন থাকবে, এরকম থাকবে, কারণ কোন ইলেকট্রনটা বেরোবে এখানে, যেটা পেয়ারিং অবস্থায় আছে সেই ইলেকট্রনটা বেরিয়ে যায়। তাহলে বেরিয়ে গেলে হয়ে গেল 3d5। তাহলে এই গেল আমাদের আয়নের ইলেকট্রন বিন্যাস। আমরা প্রত্যেকটা আয়নের ইলেকট্রন বিন্যাস এইভাবেই করতে পারি। ধরো তোমাকে বলেছে ক্রোমিয়াম 3+ এর ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কিভাবে করবে, আগে ক্রোমিয়াম করবে, ক্রোমিয়াম 24 তার ইলেকট্রন বিন্যাস করবে। ইলেকট্রন বিন্যাস কি হচ্ছে 4s1 3d5, দেখবে একটু আগেই করা আছে বা তোমাদের খাতাতেও করা আছে, 4s1 3d5 হয়েছে, আমি বাইরের টুকু বলছি। এবার বলছে ক্রোমিয়াম 3+, মানে 3টে ইলেকট্রনকে বার করতে হবে। তাহলে প্রথম কোনটা বার করবে, 4sটাকে বার করব। 4s যেহেতু বাইরের কক্ষ, সেখান থেকে একটা ইলেকট্রন আছে, বার করে দিলাম। এখনো দুটো বার করতে হবে, তখন তুমি 3d থেকে দুটো বার করবে, তখন দেখবে কনফিগারেশন হয়ে যাবে 3d3। আর এটাই কি হচ্ছে 3d5 আয়রনের ক্ষেত্রে। তাহলে আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস শিখলাম। বুঝতে না পারলে অবশ্যই আমাকে বলবে, আমি আবার বলবো সামনাসামনি যখন আমরা আসবো। তো Fe পেলাম, Fe2+ পেলাম, Fe3+ পেলাম। এখান থেকে আমরা কি শিখলাম, কিভাবে আয়নের ইলেকট্রন বিন্যাস করে। আগে প্রশম অণু করব, সেই প্রশম অণুর থেকে যত আয়ন বলবে, মানে 2+, মানে দুটো ইলেকট্রন বাদ দেব। তারপরে Fe3+, 2+ থেকে একটা ইলেকট্রন বাদ দেব। এইভাবে আমরা আয়নের ইলেকট্রন বিন্যাস করব। কখনোই কিন্তু সরাসরি Fe2+ এর ইলেকট্রন বিন্যাস করবে না, তাতে অনেক ভুল হওয়ার সম্ভাবনা এবং কনসেপ্টটাও সঠিক নয়। এবার তোমাকে বলা হচ্ছে Fe2+ এবং Fe3+ আয়নের মধ্যে কার স্টেবিলিটি বেশি। তোমরা ভালোভাবে যদি লক্ষ্য করো, দেখবে Fe2+ এর বহিস্তম কক্ষে আছে 3d6, 6টা ইলেকট্রন আছে। আর Fe3+ এ আছে দেখো 3d5, 5টা ইলেকট্রন আছে, মানে অর্ধপূর্ণ। একটু আগেই আমরা পড়েছি অর্ধপূর্ণ কক্ষক সম্পন্ন পরমাণু বা আয়নগুলি অধিক স্থায়ী হয় আংশিক পূর্ণ কক্ষক অপেক্ষা। তাহলে এখানে কার স্টেবিলিটি বেশি, Fe3+ এর স্টেবিলিটি বেশি। কেন বেশি, কারণ Fe3+ এর বহিস্তম কক্ষকটি একটি একটি করে ইলেকট্রন দ্বারা পূর্ণ আছে, অর্থাৎ অর্ধপূর্ণ আছে, যেখানে Fe2+ 6টা ইলেকট্রন আছে, না অর্ধপূর্ণ না সম্পূর্ণ। তার জন্য Fe2+ এবং Fe3+ এর মধ্যে কার স্টেবিলিটি বেশি, অবশ্যই Fe3+ এর স্টেবিলিটি বেশি। একই রকম ভাবে তুমি দেখবে Cu+, আই রিপিট Cu+, কপার প্লাস এবং Cu2+ এর মধ্যে Cu+ এর স্টেবিলিটি বেশি। তোমরা করে দেখবে এরপরেই, এবং সেটা আমাকে করে খাতায় ছবি তুলে পাঠাবে ক্লাস হয়ে যাবার দেখার পরেই। Cu+ এবং Cu2+ এর মধ্যে কার স্থায়িত্ব বেশি, এই কোশ্চেনটা তোমাদের এর রেসপেক্টে থাকলো। এবার চলে আসি পরবর্তী অংশ। পরবর্তী অংশের যে অংশটা, যে টোটাল ইলেকট্রন ক্যালকুলেশন আমরা কি করব, টোটাল নাম্বার অফ ইলেকট্রন আমরা কিভাবে ক্যালকুলেশন করব। প্রশ্নটা এইভাবে আসবে, প্রশ্নটা আসবে m শক্তি স্তরে, আই রিপিট m শক্তি স্তরে, ক্যাপিটাল m শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা পাউলির অপবর্জন নীতির সাহায্যে ব্যাখ্যা করো। কোশ্চেনটা লিখে নাও খাতায়, m শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে তা পাউলিং এর অপবর্জন নীতির সাহায্যে ব্যাখ্যা করো। তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব সেটা দেখো। m শক্তি স্তর আমরা ছোটবেলায় পড়েছিলাম যে নিউক্লিয়াস, এই একটা কক্ষ, এই একটা কক্ষ, এই একটা, এটাকে বলা হয় k শক্তি স্তর, এটাকে বলা হয় l, এটাকে বলা হয় m, তারপরে আছে n, এটা 4 নম্বর কক্ষ। তাহলে m শক্তি স্তর বলা মানে আমরা কোন কক্ষের অস্তিত্ব পাচ্ছি, অবশ্যই 1 2 3। তাহলে আমরা কি দেখলাম, যে এখানে k l m n শক্তি স্তর, আমরা এখানে m শক্তি স্তর বলেছি, তার মানে কি বললাম 1 2 3 4, এটা 4 নম্বর কক্ষের কথা। তার মানে m শক্তি স্তরে সর্বোচ্চ কতগুলি ইলেকট্রন থাকতে পারে, এটাকে যদি আমাকে আলোচনা করতে হয়, তাহলে m শক্তি স্তর মানে n সমান সমান কত, 4। কারণ আমরা জানি মুখ্য কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা কক্ষটাকে নির্দেশ করি। যেহেতু এখানে m শক্তি স্তর বলা হয়েছে, তাহলে কোন কক্ষ হবে, n = 4, 4 নম্বর কক্ষ। তাহলে n যদি 4 হয়, তাহলে এল এর সূত্র অনুযায়ী এই 4 নম্বর কক্ষে কতগুলি উপকক্ষ আছে কিভাবে বার করব, সূত্র বলছে 0 থেকে n-1, সরি এটা 3 হবে, কারণ m মানে হচ্ছে KLM, এটা 1 2 3 4, তাহলে এটা 3 নম্বর কক্ষ। n3 মানে হচ্ছে 3 নম্বর কক্ষের কথা বলা হয়েছে, এবং 0 থেকে n-1, তার মানে 0 থেকে 2 হচ্ছে, তাহলে n এর জায়গায় 3 বসিয়েছি কারণ, তাহলে 0 1 2 S P D, তার মানে 3 নম্বর কক্ষে কতগুলো উপকক্ষ আছে,
তিনটে উপকক্ষ আছে, কে কে? এস পি ডি। এবার এই উপকক্ষগুলোর মধ্যে কতগুলো কক্ষক আছে সেটা বার করব, এগুলো তোমরা শিখেছো। তাহলে লিখবো এল যখন 0, তার মানে এস উপকক্ষে কতগুলো কক্ষক থাকে সেটা বার করি এম দিয়ে, সূত্র 12+1। তাহলে এল এর জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে 1। তাহলে এস উপকক্ষে একটা কক্ষক আছে, তাহলে এল ইকুয়ালস টু 1 যখন, মানে পি উপকক্ষের কথা বলছি, তখন এম সমান সমান কত? 12+1। এই সূত্র অ্যাপ্লাই করলে 3 আসবে। তার মানে পি এর তিনটে কক্ষক আছে। একই রকম ভাবে এল যখন 2, মানে ডি উপকক্ষ, তখন এম সমান সমান 5, 12+1 সূত্র অ্যাপ্লাই করে, তাহলে 5টা কক্ষক। তাহলে আমরা দেখতে পেলাম 3 নম্বর কক্ষে, মানে এটাতে কতগুলো উপকক্ষ আছে? 3টে। কি কি? এস পি ডি। এই উপকক্ষগুলিতে কতগুলো কক্ষক আছে? এসে আছে একটা, পিতে আছে 3টে, এবং ডিতে আছে 5টা কক্ষক। তাহলে মোট কক্ষক সংখ্যা, টোটাল নাম্বার অফ অরবিটাল, কক্ষক। টোটাল কক্ষক কটা? এসে বললাম একটা, প্লাস পিতে আছে 3টে, প্লাস ডিতে আছে 5টা। তাহলে মোট কক্ষক সংখ্যা হচ্ছে 9। কক্ষক সংখ্যা, তাহলে 3 নম্বর কক্ষে উপকক্ষ আছে 3টে, এসপিডি, এবং এই 3 নম্বর কক্ষে মোট কক্ষক সংখ্যা হচ্ছে 9টা। এবার আমরা কি লিখবো? এতটা করার পর লিখতে হবে যে পাউলিং এর অপবর্জন নীতি অনুযায়ী আমরা জানি প্রতিটি কক্ষকে সর্বাধিক 2টি করে ইলেকট্রন থাকতে পারে। আই রিপিট, পাউলিং এর অপবর্জন নীতি থেকে আমরা জানি প্রতিটি কক্ষকে সর্বাধিক 2টি করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে 3 নম্বর কক্ষে অর্থাৎ এম শক্তি স্তরে আমরা মোট কটা কক্ষক পেয়েছি? 9টা। 9টা যদি কক্ষক পাই, তাহলে প্রতিটা কক্ষকে তো 2টো করে ইলেকট্রন থাকতে পারে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হবে 9 × 2 = 18। এইটা হবে মোট ইলেকট্রন সংখ্যা। তার আগে কি লিখতে হবে? ওই তথ্যটা লিখে নিতে হবে যে পাউলিং এর অপবর্জন নীতি অনুযায়ী আমরা জানি প্রতিটি কক্ষকে সর্বাধিক 2টি করে ইলেকট্রন থাকতে পারে। যেহেতু 3 নম্বর কক্ষে অর্থাৎ এম শক্তি স্তরে মোট কক্ষক সংখ্যা 9টি, তাই সেখানে মোট ইলেকট্রন সংখ্যা হবে 9 × 2 = 18। এটা একটা অ্যাপ্লিকেশন তোমাদের গেল। নেক্সট একটা অ্যাপ্লিকেশন হয় যে তোমাদের প্রশ্নটা লিখে নেবে যে সোডিয়ামের বহিস্তম কক্ষে উপস্থিত অযুগ্ম ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো। এই প্রশ্নটা লিখে নেবে খাতায়। সোডিয়ামের বহিস্তম কক্ষে উপস্থিত অযুগ্ম ইলেকট্রনটির 4টি কোয়ান্টাম সংখ্যা বার করো। তাহলে সেটা কি হবে? আগে তোমাকে সোডিয়ামের ইলেকট্রনিক বিন্যাসটা করতে হবে। সোডিয়াম 11, তাহলে 1s2, 2s2, 2p6 আর 3s1। এই গেল কনফিগারেশন। 3s1 পেয়েছি। প্রশ্নটা বলেছে সোডিয়ামের বহিস্তম কক্ষে উপস্থিত অযুগ্ম ইলেকট্রন, তাহলে অযুগ্ম ইলেকট্রন এটাই আছে, এর 4টে কোয়ান্টাম সংখ্যা। তাহলে এটাকে আমি একটু আলাদা করে লিখছি এখানে, 3s1। এই ইলেকট্রনটার 4টি কোয়ান্টাম সংখ্যা তোমাকে বার করতে হবে। তাহলে আমরা 4টি কোয়ান্টাম সংখ্যা জানি, n, l, m, s। n কোন কক্ষে আছে ইলেকট্রনটা? বুঝতেই পারছো, 3 নম্বর কক্ষে, তাহলে n এর জায়গায় হবে 3। গৌণ কোয়ান্টাম সংখ্যা l, যদি সেটা কোন উপকক্ষে আছে আমরা দেখতে পাচ্ছি, s উপকক্ষে। s হলে l এর ভ্যালু কত হয়? 0 হয়। কারণ এখানে কিন্তু তুমি এটা বার করতে পারবে না যে -0 থেকে n-1, 0 থেকে n-1 তখনই তুমি বলতে পারবে যদি বলতাম 3 নম্বর কক্ষে কতগুলো উপকক্ষ আছে। এখানে তো উপকক্ষটা তোমাকে বলেই দিয়েছে s এর মধ্যে আছে। তাহলে s হলে l এর ভ্যালু 0 হয়। তাহলে l যদি 0 হয় তাহলে m এর ভ্যালু কত হবে? -l থেকে +l, মানে -0 থেকে +0, 0ই হবে। আর s একটাই ইলেকট্রন আছে, সেটা প্লাস হাফে ঘুরতে পারে অথবা মাইনাস হাফে ঘুরতে পারে। এই হচ্ছে 4টে কোয়ান্টাম সংখ্যা। এটার রেসপেক্টে তোমরা করবে সেম প্রশ্ন সিএল। এটা বারে বারে দেখে নেবে কি বলতে চাইছি করে, সিএল এরটা করে আমাকে
যখনই ভিডিওটা দেখছো তখনই আমাকে করে পাঠাবে। সিএল এর বহিস্তমকে সেম প্রশ্ন, শুধু সোডিয়ামের জায়গায় থাকবে সিএল। ওটা ভুল হলে আমি করে দেব। নেক্সট এখানে আমরা দেখবে দুটো থিওরি লিখেছিলাম, প্রিন্সিপাল লিখেছিলাম দুটো। এক, ডি ব্রগলির দ্বৈত সত্তা বা ডুয়াল নেচার অফ ডি ব্রগলি। এখানে দ্বৈত সত্তা বলতে বোঝানো হচ্ছে দুটো সত্তা। বলছে নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রনটা নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে, সেই সময় ইলেকট্রন বা ওই জাতীয় ক্ষুদ্র কণার একই সঙ্গে দুটো সত্তা বা দুটো ধর্ম থাকে। এটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী ডি ব্রগলি। ডি এর স্মল ডি, ডি এর ডিটা হবে স্মল ডি, দেখবে আমি স্মল ডি লিখেছি, ওটা কিন্তু স্মল ডি করেই লেখা হয়, ডি তারপরে হাইফেন ব্রগলি। এই ইলেকট্রনটা যখন, ইলেকট্রন শুধু নয়, যে কোনো ইলেকট্রন জাতীয় যে কোনো ক্ষুদ্র কণা যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করছে বা কোনো কিছুকে কেন্দ্র করে কোনো ক্ষুদ্রতম কণা আবর্তন করছে, তাদের মধ্যে বলছে এই ঘূর্ণনজনিত কারণে ইলেকট্রনের মধ্যে দুটো ধর্মে তৈরি হয়, যেটা নিলস বোর বা রাদারফোর্ড বা সোমারফিল্ড এরা কেউ এই কনসেপ্টটা দিতে পারেনি। তিনি বলছেন দুটো সত্তা থাকে, একটা থাকবে তরঙ্গ ধর্ম আর একটা থাকবে কণার ধর্ম। আই রিপিট, তরঙ্গের ধর্ম, কণার ধর্ম। অর্থাৎ বলছে যে ইলেকট্রন বা ইলেকট্রন জাতীয় অতি ক্ষুদ্র কণা আবর্তনশীল অবস্থায় তার মধ্যে দুটি ধর্ম বিদ্যমান। একটি কণার ধর্ম, কণা মানে পার্টিকেলস, এবং ওয়েভ নেচার অর্থাৎ তরঙ্গের ধর্ম। মানে যখন কণাটা ঘুরছে তখন কণাটা কিন্তু কণা রূপেই আছে, কণার অস্তিত্বটা কিন্তু বিনাশ হয়নি। কারণ আমরা জানি ভরের নিত্যতা সূত্র থেকে ভরকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তার মানে কণার ধর্মটা রয়েই গেছে ইলেকট্রনের। আবার এই ঘূর্ণনশীল অবস্থায় যেহেতু ঘুরছে তার মধ্যে একটা কম্পন তৈরি হচ্ছে, অর্থাৎ একটা তরঙ্গ তৈরি হচ্ছে। তার মানে একই সঙ্গে দুটো ধর্মের অস্তিত্বর মধ্যে আছে, একটা কণার ধর্ম, একটা তরঙ্গের ধর্ম। এটাই ডি ব্রগলির দ্বৈত সত্তা। সেটার সাহায্যে আমরা ম্যাথামেটিক্যাল ফর্ম বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। এখানে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনটার, এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এম হচ্ছে ইলেকট্রনটার ভর এবং ভি হচ্ছে ইলেকট্রনের গতিবেগ। যদি কোনো আবর্তনশীল ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য তোমাকে বলে দেয় তাহলে কিন্তু সেই ইলেকট্রনটার বেগ বার করতে পারবো। মানে ল্যামডা যদি তোমাকে বলে দেওয়া হয়, এইচ এর ভ্যালু তো আমি জানি আর এম এর ভ্যালুও আমরা জানি ইলেকট্রনের, তাহলে ভিটা বার করতে পারবো। অথবা যদি ইলেকট্রনের গতিবেগ বলে দেয় তাহলে সেই গতিবেগ যদি আমরা জানতে পারি, মানে ধরো আমরা ইলেকট্রনের গতিবেগ বার করার সূত্র জানি ভি ইকুয়ালস টু 2πz² সেখান থেকে যদি আমরা তার গতিবেগ বার করতে পারি তাহলেই কিন্তু আমরা সেখান থেকে আমরা সেই কণাটার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে পারবো এই সূত্রের সাহায্যে। এটাই ডি ব্রগলির দ্বৈত সত্তা। তো এখানে ডি ব্রগলির সমীকরণটার একটা উপপাদন আছে। কিভাবে সমীকরণটা এসছে? এটা এসছে আইনস্টাইনের তত্ত্ব থেকে এবং কোয়ান্টাম তত্ত্ব থেকে। দেখো, আইনস্টাইনের তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্ব থেকে আমরা এই ডি ব্রগলির দ্বৈত সত্তাটা প্রমাণ করতে পারি। ছোট্ট একটা প্রমাণ, সেটা হচ্ছে আমরা আইনস্টাইনের কোয়ান্টাম তত্ত্ব থেকে জানি ই ইকুয়ালস টু এইচ নিউ, বা আমরা বোরের তৃতীয় স্বীকার্য থেকে জানি নিউ মানে হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা লিখতে পারি ই সমান সমান এইচ ইন্টু নিউর জায়গায় লিখতে পারি সি বাই ল্যামডা। এটা আমরা লিখলাম এইচ সি বাই ল্যামডা। আবার আমরা আইনস্টাইনের সমীকরণ থেকে জানি, এটা 1 নম্বর দিলাম, আইনস্টাইনের সমীকরণ থেকে জানি ই ইকুয়ালস টু এম সি স্কোয়ার। তাহলে এটা 2 নম্বর সমীকরণ। তাহলে এই দুটো সমীকরণকে কম্পেয়ার করে কি লিখতে পারি? এইচ সি বাই ল্যামডা সমান সমান এম সি স্কোয়ার। তাহলে এখান থেকে কি হচ্ছে? এখান থেকে হচ্ছে দেখো সি সি কাটবে, এখানে একটা সি, এখানে একটা সি কাটলো। সি যদি কাটে তাহলে ল্যামডা সমান সমান কি পাবো? এইচ বাই এম সি। এই এমটা, ল্যামডাটা এদিকে গেল, এমটা এদিকে আর সিটাও এদিকে, একটা সি যেহেতু কেটে গেছে। এখানে সি মানে আলোর গতিবেগ। বলছে যখন সি, অ্যাকচুয়ালি ডি ব্রগলির মতে ইলেকট্রনটা হচ্ছে একটা ফোটন কণার সমতুল্য, মানে একটা ইলেকট্রনের গতিবেগকে ফোটন কণার সঙ্গে তিনি তুলনা করেছেন। তার জন্য আলোর গতিবেগ তো একটা ফোটন কণার গতিবেগ ধরা হয়। তার জন্য এইটা যদি ফোটন কণাটা যখন ইলেকট্রন হবে তখন আমরা সি এর জায়গায় কি বসাবো? ভি বসাবো।
কারণ ভি হচ্ছে ইলেকট্রনটার গতিবেগ। তাহলে দেখো প্রমাণ হয়ে গেছে ল্যামডা ইকুয়ালস টু h/mv। এই সূত্র দিয়ে আমরা মানে আইনস্টাইন এবং কোয়ান্টাম থিওরি দিয়ে আমরা এই তত্ত্বটা প্রমাণ করতে পারি। নেক্সট আর একটা থিওরি হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিতে বলা হয়েছে যে অতি ক্ষুদ্র একটি কণা, যে কণাটি কিছুকে কেন্দ্র করে অনবরত আবর্তনশীল, সেই কণাটার একই সঙ্গে মানে আবর্তনশীল কালে একই সঙ্গে কণাটির বেগ বা বলতে পারি ভরবেগ এবং অবস্থান দুটোই একসঙ্গে নির্ণয় করা যায় না। মানে যেমন একটা পাখা ঘুরছে, যখন পাখাটা ঘুরবে তখন কোনো প্লেটের অবস্থান জানতে পারবে না, কিন্তু তুমি বেগটা বার করতে পারবে। আবার যখন পাখাটা থেমে গেছে তখন তুমি পাখার প্লেটের অবস্থান জানতে পারবে, কিন্তু ওই মুহূর্তে বেগ জানতে পারবে না। অর্থাৎ ঘূর্ণনশীল কোনো কণার একই সঙ্গে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা সম্ভব নয়, এটা বলেছেন হাইজেনবার্গ। এবং তার সাপেক্ষে একটা সূত্র দিয়েছেন ডেল এক্স ইন্টু ডেল পি গেটার ইকুয়ালস টু h/4π, গেটার ইকুয়ালস টু h/4π। এই সূত্রটা তিনি দিয়েছেন এবং এই সূত্রের মাধ্যমে আমরা কি বার করতে পারি, এখানে ডেল এক্সটা কি, এখানে ডেল এক্স হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা, মানে অবস্থানটা কোথায় আছে সেটা যদি জানা যায়। ডেল পিটা কি, ডেল পিটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা, h/π আমরা জানি। তাহলে তোমাকে যদি অবস্থান কোথায় আছে এটা ফিক্সড করে দেওয়া হয়, তাহলে কিন্তু এই সূত্রের সাহায্যে আমরা ভরবেগটা বার করতে পারবো। আবার যদি তোমাকে গতিশীল অবস্থায় ভরবেগটা বলে দেয়, তাহলে এই সূত্রের সাহায্যে অবস্থানটা বার করতে পারবো। একই সঙ্গে তুমি ডেল এক্স এবং ডেল পি অর্থাৎ অবস্থান এবং ভরবেগ বার করতে পারবে না। একটার মান জানা থাকলে অপরটি বার করা সম্ভব হবে। অবস্থানটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ভরবেগ অর্থাৎ ডেল পি বার করতে পারবো, এবং ভরবেগ বলে দিলে সেই অবস্থাতে কণাটা কোথায় অবস্থান করছে, ওই গতিতে কোথায় অবস্থান করছে সেটা আমরা জানতে পারবো। এটাই হচ্ছে আমাদের হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তার সাপেক্ষে কিছু বক্সে কিছু আমি দাগিয়েছি, সেগুলো দেখলেই প্রপারলি এই জায়গাটা পড়তে পারবে। শুধুমাত্র ডেল পির জায়গায় পরবর্তীকালে ভরবেগটা করেছে, ভরবেগ আমরা জানি m/v, সেটা বসিয়ে দিয়েছে। জাস্ট তোমরা এটা পড়বে, মুখস্থ করে না দেখে লিখবে, এবং তার সাপেক্ষে নিচে কিছু একটা বক্সের মধ্যে আমি দাগিয়ে দিয়েছি, সেই অ্যাপ্লিকেশনগুলো দেখবে, তাহলে ক্লিয়ার হবে। এই পর্যন্ত ক্লাসটা ভালোভাবে দেখবে। দেখার পর এর সাপেক্ষে কিছু প্রবলেম আমি দেব, সেটা সলভ করবে। তখনই দেব যখন তোমরা এটা পুরো দেখে আমাকে নক করবে, নিজের নাম লিখে নক করবে। যার নাম আমি ওখানে পাবো না, মানে গ্রুপে আছো কিন্তু সে নিজের নাম লিখে বলেনি যে আমার দেখা হয়েছে এবং বুঝেছি বা বুঝিনি, তাকে আমি গ্রুপ থেকে রিমুভ করব। কারণ আমি তোমাদের বলেছিলাম গ্রুপে অনেকের সন্ধান আমি পাচ্ছি না। তারা কিন্তু নতুন যারা আছো, যারা অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাসই করনি, তারা কিন্তু একবার অবশ্যই নক করো, স্যার আমার ক্লাস করা হয়নি, নাম এটা, তাহলে বুঝবো সে আছে, রেসপন্স করছে। এটাকে মাথায় রেখে ক্লাসটা ভালোভাবে দেখবে। কাল যে সময়টা আমি বলেছি সেই সময়ের মধ্যে কমপ্লিট করবে।